দেখুন, একটা কথা বলে অনুষ্ঠানটা শুরু করতে হবে যে আজকের নামটা খুব বিদঘুটে বিটকেল আপনাদের মনে হতে পারে। ত্রিশূল, তারপর অরণ্যদেব। ওমা, অরণ্যদেব কোত্থেকে এলো রে বাবা? অরণ্যদেবের গল্প তো আমরা সেই ছোটবেলায় পড়েছি। আনন্দবাজার পত্রিকাতে বেরোতো লি হকের অরণ্যদেব, এখনো চলছে। এই হচ্ছে সেই অরণ্যদেব। সেই অরণ্যদেব হঠাৎ করে আজকে এনকে ডিজিটালে চলে এলো কি করে, সে প্রশ্ন থাকতে পারে। এবং তার সঙ্গে হীরক রাজা, বলতে হবে হীরক রাজা কে। হীরক রাজা এখন মজাটা কি জানেন তো? হীরক রাজা এখন আর সিঙ্গেল নয়। হীরক রাজা আছে বটে, কিন্তু তার একজন মন্ত্রী আছে যে সবসময় টুই টুই করে তার কানের মধ্যে মন্ত্র দিয়ে যাচ্ছেন। তো এই জায়গা থেকে একদম গোড়াপত্তনে বলি, এই ত্রিশূলের খোঁচা এবং অরণ্যদেবের ফিস ফিস জঙ্গলে সাসপেন্সের মতন কি যে করছে আর না করছে। আর খুলিতে মারলে, এই মানে চোয়ালে মারলে খুলির দাগ পড়ে যাচ্ছে। গল্পটা কিন্তু সেরকম মারাত্মক জায়গায় গেছে। একেবারে গোড়াতেই বলে রাখি, নরেন্দ্র মোদীর অবস্থা অত্যন্ত খারাপ। এই অনুষ্ঠান যখন করতে বসছি, তার কয়েক ঘন্টা আগে উপরাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণন বলে এক ভদ্রলোকের নাম জেপি নাড্ডা উল্লেখ করেছেন। রাধাকৃষ্ণন হচ্ছে প্র্যাকটিক্যালি মহারাষ্ট্রের রাজ্যপাল, সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে তামিলনাড়ু বেস। তিনি আরএসএস এর লোক কিনা জানা যায়নি, এক নম্বর। যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু ভোট যুদ্ধ হবে। ভোট যুদ্ধ হবে অর্থাৎ আহ, ইন্ডিয়া জোটও কিন্তু প্রার্থী দেবে বলে আমার কাছে খবর আছে। এবং ক্রস ভোট হয়ে যাবে যদি আরএসএস এর সাপোর্ট না থাকে। ক্রস ভোটিং এ ইন্ডিয়া জোট জিতে বেরিয়ে যেতে পারে। এটা পার্ট ওয়ান। পার্ট টু, ত্রিশূলের তিনটে শুলের প্রথম শুলটার নাম হচ্ছে গিয়ে রাহুল গান্ধী। আজকে তিনি লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করে তার কিন্তু চলার পথটি শুরু করলেন বিহারে। প্রায় 1200 থেকে 1400 কিলোমিটার তিনি কিন্তু ঘুরবেন বিহারে। এবং এই যে তার বিহার যাত্রা, যেটা মূলত তিনি প্রত্যেকটা জায়গায় গিয়ে ভোট দেওয়ার কথা বলবেন এবং ভোটার স্লিপ নিয়ে ওই জগবন্ধু না জগন্নাথানন্দ যে নির্বাচন কমিশন রয়েছে তার বিরুদ্ধে তিনি বলবেন। এবং কি রেজাল্ট হতে চলেছে বলবো। দ্বিতীয় শুলটির নাম হচ্ছে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে দুঃসাহসিকতার সঙ্গে বা যে সাহসিকতার সঙ্গে বলা যেতে পারে চ্যালেঞ্জটি ছুড়ে দিয়েছেন এবং মিডিয়ার সামনে এসে বলেছেন এর শেষ দেখে ছাড়বো, সেটা কিন্তু একটা একটা চ্যালেঞ্জের জায়গা গেছে। এবং বলাই বাহুল্য যে অভিষেক পশ্চিমবঙ্গ থেকে উঠে আসা সর্বভারতীয় স্তরে তার খ্যাতি ধীরে 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 ছড়িয়ে পড়ছে। আমরাও চাই যে বাংলা থেকে একজন নেতা উঠুক যিনি ভারতবর্ষের নেতা হতে পারেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি ইন্ডিয়ান লিডার। এবং তৃতীয় শক্তি, যে তৃতীয় শুলের 3 নম্বর শুল, তিনি হচ্ছেন যোগেন্দ্র যাদব, যেটা নিয়ে প্রবীর বিশ্বাস ইতিমধ্যেই একটি অনুষ্ঠান করে ফেলেছেন। এই যোগেন্দ্র যাদব আমাদের অত্যন্ত পরিচিত। তিনি আপ পার্টিতে একসময় ছিলেন, কিন্তু মূলত সাংবাদিক, এবং ফোরকাস্ট যেটা তিনি করেন ভোটের ব্যাপারে সেটা প্রায় হুবহু মেলে। খালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার ফোরকাস্টটা 2024-এ মেলেনি। তিনি বলেছিলেন যে 23 থেকে 24টা আসন পাবে তৃণমূল, সেখানে 29টা আসন পেয়েছে, 25টা বলেছিলেন বোধহয় সম্ভবত। এই তিনটে শুলের জায়গা থেকে যোগেন্দ্র যাদব বলেছে আমি এর শেষ দেখে ছাড়বো, কতদূর অব্দি যেতে হয়। এবং বিচারালয়ে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে যে জিতে এসছেন এবং পুরোপুরি নস্যাৎ হয়ে গেছে আহ, আমাদের নির্বাচন কমিশনের পরিকল্পনা জ্ঞানেশ্বর বাবুর, সেটা তো প্রমাণিত। এবং তিনি আরো লড়বেন। এটা হচ্ছে 3 নম্বর শুল। অরণ্যদেবের কথাটা ইতিমধ্যে বলেছি। ফলে মস্ত চাপে কিন্তু মোদি শাহ ছাড়তে হবে গদি, এরকম জায়গায় আমেরিকা থেকে বিভিন্ন প্রান্ত বলছি। কিন্তু তার আগে আপনাদেরকে বলি, সমস্ত অনুষ্ঠানটাকে ভালো করে দেখবেন। শেষ প্রান্তে কিন্তু অরণ্যদেব আসবে দ্বিতীয় ভাগে। তার আগে চট করে সরে যাবেন না। শুরু করছি প্রশ্নের 5 টিসুম। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে গিয়ে ত্রিশূল, অরণ্যদেব ও হীরক রাজা।
এবার আপনাদের কাছে পরিষ্কার হীরক রাজাটি কে তার নতুন করে বলে দেওয়ার অবকাশ থাকে না। যেটা গোড়াপত্য নেই বলছিলাম যে দেখুন কিছু সংবাদ এবং বেশ কিছু সংবাদ আমাদের কাছে টাটকা সোমবারের সকালে চলে এসছে, যেটা হচ্ছে যে আরএসএস এর সঙ্গে একটা টাসলে, ক্রমাগত টাসলে, রাষ্ট্রপতি কে হবেন না হবেন এই জায়গাটা, উপরাষ্ট্রপতি কে হবেন না হবেন এই জায়গাটা থেকে একটি নাম উঠে এসছে। আমি এখনো শিওর নই যে যার নাম উঠে এসছে, অর্থাৎ রাজ্যপাল যিনি মহারাষ্ট্রের ছিলেন তিনি হচ্ছেন গিয়ে রাধাকৃষ্ণন। তিনি আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন নন, বাট হি ইজ অ্যানাদার রাধাকৃষ্ণন। তিনি কি আরএসএস ঘনিষ্ঠ? যদি না হয়ে থাকেন তার কপালে দুঃখ আছে, এটুকু বলতে পারি। তার কারণ ভোটের লড়াই হবে, ইন্ডিয়া জোট এখন আটোসাটো। এখন এই মুহূর্তে বলাই বাহুল্য রাহুল গান্ধী অসম্ভব পাওয়ারফুল হয়ে গেছেন, এবং রাহুল গান্ধীর অ্যাকসেপ্টেন্সি যেখানে গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু অনস্বীকার্য। তিনি বুদ্ধি করে ইন্ডিয়া জোটটিকে নিয়ে চলছেন, তার বাড়িতে, খার্গের বাড়িতে, এবং নানানভাবে যে অনুষ্ঠানাদি হচ্ছে সেখানে কিন্তু তিনি তো উপস্থিত করতেই পারছেন সবাইকে, সকলের মতামত নিচ্ছেন, এবং ইন্ডিয়া জোট একেবারে আটোসাটো হয়ে রয়েছে, কোনো ভঙ্গুর হবার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। ইতিমধ্যেই বেশ কিছু ত্রুটি এবং জালিয়াতি ধরা পড়েছে, এবং জালিয়াতি ধরা পড়ার পর রাহুল গান্ধী ইতিমধ্যেই যেটা তুলে ধরেছেন যে ভোটে জালিয়াতি হতে পারে বা জালিয়াতি হচ্ছে, 65 লক্ষ ভোটের ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আপনারা জেনেই গেছেন। তিনি যেটা দেখিয়েছেন এই রাহুল গান্ধীর ছবিতে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে সাপোর্ট দিয়েছেন যোগেন্দ্র যাদব কোর্টে, যোগেন্দ্রর ব্যাপারটা পরে আসছি, এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে সেটি নিয়ে একেবারে সাংঘাতিক রকম ভাবে দৌড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই ত্রিশক্তি একটা ভয়ঙ্কর ভূমিকা যাবে। এবং বলা বাহুল্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ইতিমধ্যে বিজেপির একটা অংশ তারা বলা শুরু করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতলো কি করে, 7 লক্ষ ভোটে যেতে কি করে। সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বিজেপিতে তার বাড়িতে কিন্তু তার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছিলেন, এবং প্রতিনিধি গিয়ে সরাসরি দেখা করতে চেয়েছিলেন, সেখান থেকে ভেগে গেছেন যারা বিজেপির বলেছেন। মানে অ্যাটাকের বিরুদ্ধে অ্যাটাকের জায়গায় গেছেন, যেমন রাহুল তারও থেকেও মারাত্মক অ্যাটাকিং জায়গায় রয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে রাহুল গান্ধী গতকাল থেকে কিন্তু তিনি বিহারে যাত্রা শুরু করলেন, এবং তিনি গিয়ে প্রথমেই দেখা করলেন লালু প্রসাদ যাদবের সঙ্গে, এবং লালু প্রসাদ যাদব তিনি একসাথে বসেছিলেন, লালু প্রসাদ যাদবকে তিনি জল খাওয়ালেন, এবং তার যাত্রা শুরু হলো বিহারে। আপনাদেরকে বলি বিহারের 243টি আসন, যত ঝঞ্ঝাট এই 243টি আসন এবং 65 লক্ষ ভোটারের নাম বাতিল করার ব্যাপার স্যাপার নিয়ে, যেটা মাননীয় বিচারপতি বলেছেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যে সমস্ত পেপার ওয়ার্ক করতে, যেটা হুইচ ইজ কমপ্লিটলি ইম্পসিবল। কি করে করবে 65 লক্ষ নাম ধাম যাদের নাম বাদ গেছে, সেখানে বিচারপতি বাগচি থেকে শুরু করে প্রত্যেকেই যেটা বলছেন যে 3 দিনের মধ্যে জমা করে, 3 দিনে করবে কি করে? তাহলে এক এক দিন 65 লাখ ডিভাইডেড বাই 5 করুন, এর সম্ভব নাকি? এটা 6 মাসও করতে পারবে না। তো ফলে এগুলোকে জমা করবার কথা, কালকে থেকে পরশুদিন লাস্ট ডেট, জমা যদি না করতে পারে বা বড় জোর 19 তারিখ অব্দি হয়তো ডেটটা এক্সটেন্ড করতে পারে, তাহলে ভোটারদের নাম কাটা হলে তার কৈফিয়ত দিতে হবে যে কেন কাটা হয়েছে, ভোটারের অনুমতি নিয়ে কাটা হয়েছে কিনা এটা জানাতে হবে, যে অনুমতি কি নিয়েছো, ভোটারের নলেজ কি দিয়েছো যে তুমি তোমার নামটা কাটা গেছে। ভোটার যদি চ্যালেঞ্জ করে যে তুমি অন্যায়ভাবে আমার নাম কেটেছো, তাহলে ভোটারের সেই কথাটা শুনে তার নামটাকে ঢোকাতে হবে। মারাত্মক ব্যাপার, মানে পুরো চক থাবড়া মেরে দিয়েছে নির্বাচন কমিশনের গালে। কাজে কাজে এই জায়গাটা থেকেই একেবারে পরিষ্কার হয়ে গেছে যে নির্বাচন কমিশন এবং লড়াইটা যেটা ইন্ডিয়া জোটে চলছিল, সেখানে প্রাথমিক স্তরে কিন্তু অনেকটাই জয়লাভ করেছে ইন্ডিয়া জোট। রাহুল গান্ধীর কৃতিত্ব তো দেবই, এবং তাতে সবচাইতে বেশি সুবিধা কে পাবে? সিপিএম থেকে ইতিমধ্যেই কনগ্রাচুলেশন করা হয়েছে, কিন্তু ভারী দুঃখ পেয়ে তারা বলছে যে এটা তো দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সুবিধা পেয়ে যাবে, আর এটা না হলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিততো। কিন্তু এটা করাতে এবারে যাচ্ছে তাই রেজাল্ট হবে, মানে 2026-এ মারাত্মক ভাবে জিতবে মমতা। আমি জানি না, আমি নেগেটিভ কিছু বলছি না। তা এই একটা সিচুয়েশন, সেটাকে অভিষেক এনক্যাশ করার জন্য বারবার করে তিনি তত্ত্ব তালাশ করে পরিবর্তন করছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ডিসাইড করেছে আজ থেকে যে লোকসভা বা ইত্যাদি যে আলোচনা হবে,
কে কে বক্তব্য রাখবে, কতটুকু বক্তব্য রাখবে, কামাই করলে তার কপালে দুঃখ আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই রকম একটা স্ট্র্যাটেজিতে অভিষেক মোটামুটি একটা প্ল্যানিং তৈরি করছে, বা এখনো তার সঙ্গে যেটা রয়েছে জৈন, সেই জৈন অভিষেক টিম, মানে ওই আইপ্যাকের একটি টিম, তারা মিলে যে একটা টিম ওয়ার্ক তৈরি করছে, যে এলেবেলে প্রচুর লোককে বিধানসভার নির্বাচনের যাদের টিকিট পেয়েছিল তাদের থেকে বাদ যাবে। লিখে নিন, বহু লোক। এই যে সিনেমা আর্টিস্ট সারাদিন সিনেমা করে যাচ্ছে, আজকে মিঠুন চক্রবর্তী, কালকে রুদ্রনীল ঘোষ, কপালে দুঃখ আছে। কার কথা বলছি বুঝেই নিতে পারছেন। সেই দিকে কিন্তু যাবেই। যারা এলাকায় পড়ে থেকে কাজ করতে পারবেন তাদের তাদের কপালে টিকিট আছে। যেমন আমরা লোকসভাতে দেখতে পাচ্ছি যে যে কয়েকজন চলচ্চিত্র অভিনেত্রী রয়েছেন, তার মধ্যে শতাব্দী তো ইতিমধ্যে বড় দায়িত্ব পেয়েছেন, কারণ তার সিনিয়রিটি হয়েছে, এবং বাকি যে দুজন রয়েছে তাদেরও কিন্তু দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং দায়িত্বটা তারা পেয়ে কিন্তু যথেষ্ট অ্যাগ্রেশনলি খেলছেন। এখানে কোনো ত্রুটি নেই, এবং অভিষেক নিজে চাইছেন যে বিধানসভায় এমন টিম তৈরি করে বিজেপির সঙ্গে লড়া হবে যেখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। এবার প্রশ্ন থাকে যে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স হবে কিনা, সেটা তো দিন যাবে, বোঝা যাবে। তবে এটুকু ঠিক, যেমন গত 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে একটি শব্দ বা একটি সমালোচনা তিনি করেননি। গতিপথ কিন্তু সেদিকেই যাচ্ছে। এখন কংগ্রেস যদি খোঁজাখুঁজি করতে থাকে তাহলে কিন্তু বিপদ আছে, মানে রাজ্য কংগ্রেস। রাহুল গান্ধীর কোনো আপত্তি নেই। রাহুল গান্ধীর যদি এমন হয় যে মমতা একা লড়বেন, তো হ্যাঁ লড়ো, মোটের উপর জিতে এসো ভাই। তো সেই পলিসিতে রাহুল গান্ধী রয়েছে। ফলে রাহুল গান্ধীর এই পলিসির জায়গা থেকে আগামী 2-3টি দিন কিন্তু খুব ভয়ঙ্কর। কারণ বিহারে তিনি যে প্রচারটা করছেন, সে প্রচারে কিন্তু বাধা সৃষ্টি করার একটা প্রয়াস নিয়েছে। প্রয়াস নেওয়ার ফলে তিনি কতটা সাকসেস হবেন বা না হবেন সেটা পরের কথা। এবার দ্বিতীয় শক্তি তো বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ক্ষমতা যথেষ্ট, তিনি কোঅর্ডিনেটরের কাজ করছেন, যেটা সুদীপকে দিয়ে হতো না। সুদীপদা একটু নিজেকে নিয়ে থাকতে ভালোবাসেন, সৌগত রায় অসুস্থ, ফলে লিডারশিপ দেওয়ার মতন সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপনারা যতই যাই বলুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু লড়াকু মানুষ, তাকে চট করে ভুল বোঝার কোনো কারণ নেই। মানুষের অনেক সময় অভিমান হতে পারে, মান হতে পারে, কল্যাণদার সঙ্গে আমার যথেষ্ট সুসম্পর্ক আছে, সুতরাং তিনি দলের হয়েই কাজ করবেন। তিনি বিজেপিতে যাচ্ছেন এরকম ধরনের অবান্তর ব্যাপার ভাবাটা ঠিক নয়। যেমন শশী থারুরকে আমরা ভুল বুঝেছিলাম, শশী থারুর কিন্তু দলের অভ্যন্তরেই আছে। এটা গেল একটা অংশ। এবং থার্ড পার্টটা বলছি, যোগেন্দ্র যাদব এক্সেলেন্ট ক্যারেক্টার, সাংঘাতিক, ত্রিশূলের তৃতীয় শূল। যোগেন্দ্র যাদব আমাদের প্রবীর বিশ্বাসের খুব ঘনিষ্ঠ, এবং যোগেন্দ্র যাদব, ঘটনাটা আপনারা খুব ভালো করে শুনুন। কোর্টে যেদিনকে সওয়াল জবাব হয়েছিল সেদিনকে যোগেন্দ্র যাদব সেখানে উপস্থিত ছিলেন। তিনি বিচারপতি দ্বয়কে বলেছিলেন, মাননীয় বিচারপতি দ্বয়, আমার কিছু বক্তব্য বলার আছে। তাকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল। যোগেন্দ্র যাদব যথেষ্ট শ্রদ্ধেয় মানুষ, বিচারপতিরাও তার প্রতি শ্রদ্ধা রাখেন, এবং যোগেন্দ্র যাদব যে কটা পয়েন্ট তুলেছেন তার মধ্যে সবচাইতে মারাত্মক পয়েন্ট যেটি যেটি আপনাদের সামনে তুলছি, তিনি বলেছেন 65 লক্ষ লোকের নাম বাতিল করা হয়েছে। খুব ভালো, 65 লক্ষ লোকের নাম বাতিল করা হয়েছে, কিন্তু যোগেন্দ্র যাদবের বক্তব্যটা হচ্ছে এই 65 লক্ষ লোকের নাম বাতিল করা হয়েছে, বাতিল করা হয় আবার গ্রহণ করা হয়। একটা লোকের নাম কেন গ্রহণ করা হয়নি? মানে ঘটনাটা এরকম, দেখুন 65 লক্ষ লোকের নামটা বাতিল ফাতিল করে দিয়েছিল মোদী অমিত শাহ গ্রুপ, কিন্তু নতুন করে নাম কারুর সংযোজিত হয়নি। ফলে আমি মনে করি এক্ষেত্রে যোগেন্দ্র যাদবের জয় এবং এই জুটির পরাজয়, এবং পরাজয় যে হবেই। যোগেন্দ্র যাদব কেন, সবকিছুর পেছনে কিন্তু একজন অরণ্যদেবকে দেখতে পাচ্ছি। এই অরণ্যদেব চাইছেন এই জুটি মায়ের ভোগে যাক। সে অরণ্যদেব কখনো অরণ্যদেব তো অ্যাকচুয়ালি আমেরিকান ব্লাড, তিনি কখনো ডোনাল্ড ট্রাম্প হতে পারেন। এই যে ডোনাল্ড ট্রাম্পের এইটা ঘটনাটা শুনুন, ইতিমধ্যেই পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আলোচনা সেরে ফেলেছেন, এবং তিনি একেবারে ডিটারমাইন্ডলি বলেছেন নরেন্দ্র মোদীর উপর কিন্তু আমি চাপ সৃষ্টি করব, আরো চাপ সৃষ্টি করব, যার যা করা করে নেয়। আমি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক নই, তিনিও ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট টু ফ্যাসিস্ট লড়াই হচ্ছে। ফলে তাদের দেশ থেকে যে একটা প্রতিনিধি দলের আসার কথা ছিল ভারতবর্ষে অগাস্টে, তারা ক্যান্সেল করে দিয়েছে, এবং নরেন্দ্র মোদী কিন্তু মানে অনেকটা মাথা নত করে
ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্রের মতন ক্লাসে ঢুকবার চেষ্টা করার মতন তিনি আমেরিকাতে যাওয়ার যেটা চেষ্টা করছেন সেপ্টেম্বরে, সেখানেও কিন্তু বিপত্তি। ডোনাল্ড ট্রাম্প একা নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো বৈঠক করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন না, কারণ তিনি বলেছেন যে ওই সময় আরো অনেক দেশের লোকজন কিন্তু তার সঙ্গে দেখা করতে আসবে, যেমন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান আসছেন, তার সঙ্গে বৈঠকের ব্যাপার আছে, তার তিনি যদি সময় সুযোগ পান মোদীকে দয়া করতে পারেন। ইতিমধ্যে চাপ সৃষ্টি হয়েছে এবং নরেন্দ্র মোদীর উপর যে চাপ সৃষ্টি হয়েছে সেটা তিনি সামাল দিতে পারছেন না, এবং এটার পেছনে অরণ্যদেব কিন্তু রয়েছে। কে এই অরণ্যদেব? ভীষণ ইন্টারেস্টিং গল্প। এবং কনস্টিটিউশন ক্লাবে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, যেই ঘটনাটা কিন্তু দ্বিতীয় থাবড়া খেয়ে গেছে এই হীরক রাজা। সেই ঘটনাটা আপনাদেরকে আজকে পংক্তিতে পংক্তিতে তুলে ধরবো, আনন্দ পাবেন। যাচ্ছে এটা বিরতিতে, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। ভেরি ইন্টারেস্টিং অরণ্যদেব। অরণ্যদেবের চেহারাটা মনে আছে আপনাদের? সেই ব্রাউন কালারের পোশাক পরে থাকে, তার চোখ মুখ কেউ আজ অব্দি দেখেনি, মুখোশের অন্তরালে থাকে। ছেলেবেলায় আমাদের পড়া অরণ্যদেব। এই অরণ্যদেব যার ছবি দেখতে পাচ্ছেন, তার একটা কুকুর রয়েছে, কুকুর নয় সেটা আসলে নেকড়ে, তার নাম ডেভিল, আর হিরো রয়েছে তার ঘোড়া। এ তো অরণ্যদেব আমরা জানি, কিন্তু অরণ্যদেবকে কেউ কোথাও দেখতে পারে না। আফ্রিকার জঙ্গলের কোথায় তিনি থাকেন, ফিসফাস জঙ্গলে থাকেন ওয়েম্বেসি লোম্বোদের সঙ্গে। এবং অরণ্যদেব যে কখন কোনটা করবেন, কিভাবে দমন করবেন, তার খবর কেউ রাখে না। তো আজকের গল্পের অরণ্যদেবটা কে আপনারা বিচার করুন, আমি ভাই মুখ থেকে বলবো না। প্রবীর বিশ্বাস দিল্লিতে গিয়েছেন এক সাংসদের সঙ্গে বসে। সাংসদদের একটা ক্লাব রয়েছে, সেটার নাম হচ্ছে কনস্টিটিউশন ক্লাব। আমার যাওয়া হয়নি, আমি দেখিনি, যেটা দেখিনি সেটা ফালতু বাতলা মাথায় তো যাবো না। তো প্রবীরবাবু সেটা ঘুরে এসে আমাদের কাছে বলছিলেন, বোধহয় কোনো একটা অনুষ্ঠানেও বলেছেন, এই কনস্টিটিউশন ক্লাবটা হচ্ছে মূলত এমপিদের ক্লাব। যারা এমপি থাকেন তারা সেখানে প্রবেশ করতে পারেন, এবং এমপি যদি মনে করেন কাউকে গেস্ট হিসাবে নিয়ে যাবেন, তিনি নিয়ে যেতে পারেন। তো প্রবীরবাবুকে সেভাবে নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রবীরদার কাছ থেকে শুনছিলাম যে অসাধারণ ক্লাবটা, দারুণ সুন্দর সাজানো। ইউ উইল গেট নন ভেজ অ্যান্ড ভেজ বোথ ফুড, এবং সেখানে অনেক সময় ক্লাব বা নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি এই ক্লাবটাতে হয়ে থাকে। আপনাদের পাশেই রয়েছে এই যে ক্লাব, সেই ক্লাবের, কনস্টিটিউশন ক্লাবের অনেক রীতিনীতি আছে, এবং কনস্টিটিউশন ক্লাবের একটা ঐতিহ্য রয়েছে। এই কনস্টিটিউশন ক্লাবের মধ্যে যারা কমিটিতে আসেন তারা কিন্তু ভোটাভুটির মাধ্যমে আসেন, এবং এখানে যারা ক্ষমতা আসেন কংগ্রেসের জমানা কিন্তু টপ লিডাররা এখানে ক্ষমতায় এসেছে। এখানকার মূল পদটি হচ্ছে জেনারেল সেক্রেটারি পোস্ট। আমাদের এখানে যেমন ক্যালকাটা প্রেস ক্লাবের মাথা হচ্ছেন গিয়ে কিংসুক প্রামাণিক, আমার বন্ধু, সংবাদ প্রতিদিনে আছেন, তিনি কিন্তু প্রেস ক্লাবের মানে টপ বস। সেরকম এই কি বলে কনস্টিটিউশন ক্লাবের এই সম্প্রতি একটা নির্বাচন গত সপ্তাহে হয়ে গেল, শুনে নিন খুব ভালো করে। এবং এই কনস্টিটিউশন ক্লাবে এই যে নির্বাচন, দুজন প্রার্থী দাঁড়িয়েছিলেন। একজন হচ্ছে রাজীব প্রতাপ রুডি, বিজেপির, এবং তিনি এক্স আর্মি পার্সন, বিহারের মানুষ। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, বাঁদিকে রাজীবের ছবি, এবং ডান দিকে যার ছবি তিনি হচ্ছেন অমিত শাহর খাস লোক, যিনি গত উত্তরপ্রদেশ নির্বাচনে দৌড়ঝাঁপ করেছেন এবং বহু জায়গায় ঘোটালা করে ছেড়ে দিয়েছেন। অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর প্রিয় পাত্র। এই ভদ্রলোকের নাম হচ্ছে গিয়ে সঞ্জীব বালিয়ান। এতে গল্পটা বলবো। ডান দিকের ছবিটা হচ্ছে সঞ্জীব বালিয়ান,
ভেরি ক্লোজ টু নরেন্দ্র মোদী অ্যান্ড অমিত শাহ। এবং অমিত শাহ নরেন্দ্র মোদী যেভাবে উত্তরপ্রদেশের নির্বাচনটাকে সাজিয়েছিলেন সেইভাবেই কিন্তু বালিয়ান তার খেলা খেলেছেন, তিনি নিজে জিতে এসছেন, কিন্তু মায়ের বুকে করে ছেড়ে দিয়েছেন বিজেপিকে। অর্থাৎ কিনা পরোক্ষে বিপাকে পড়েছে সেখানে যোগী আদিত্যনাথ। ভেরি মানে ডেয়ার ডেভিল অ্যান্টি যোগী, অ্যান্টি আরএসএস। এই মুহূর্তে আরএসএস তাকে পছন্দ করে না। এবার ভোটাভুটির গল্প শুনবেন। এই যে মানে এই কনস্টিটিউশন ক্লাবের যে দুজন, একজন হচ্ছে রাজীব প্রতাপ রুডি, তিনি কিন্তু বাজপেয়ীর আমলে মন্ত্রী পর্যন্ত ছিলেন। রাজীব কিন্তু সকলের কাছে ভোট দেওয়ার ক্ষমতা কাদের আছে? প্রত্যেকের আছে। অভিষেক ব্যানার্জিরও আছে, যারা যারা এমপি তারা ভোট দিতে পারে। রাজ্যসভা থেকে দোলা সেনেরও আছে। আপনার শুনলে স্তম্ভিত হয়ে যাবেন। এই ভোটাভুটিতে সকলের কাছে ভোট চেয়েছে কিন্তু রাজীব, এবং রাহুল গান্ধী সরাসরি তার সঙ্গে কথা বলেছে, রাজীব আমাদের ভোটগুলো তোমাদের দিকে যাবে, তোমাকে আমরা ভোট দেব। কিন্তু কেবলমাত্র রাহুল গান্ধী বা বিরোধীদের ভোট পেলে তো জিততে পারবে না। কি করে জিতবে? তারা তো এমনিই তো সংখ্যালঘু। মানে ধরুন ইন্ডিয়া জোট রাজ্যসভা এবং লোকসভায় যদি একসাথে করেন এবং উল্টো দিকে যদি বিজেপির ভোটটাকে রাখেন, বিজেপি বা এনডিএর ভোটটাকে যদি রাখেন, তাহলে তো সবসময় এনডিএ জিতবে। তারা তো জিতে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজীব প্রতাপ রুডিকে কিন্তু বলা হয়েছিল তুমি নাম উইথড্র করে নাও, এবং সেটা হুমকির স্বরে বলা হয়েছিল। রুডি বলেছে আমি নাম তুলবো না। তার কারণ শোনা যাচ্ছে অরণ্যদেব নাকি বলেছেন, অরণ্যদেব ডেকে রাজীব প্রতাপ রুডিকে বলেছেন খবরদার নাম তুলবে না, আমি তোমার পেছনে আছি, যা খেলার আমরা খেলে দেবো। এই অরণ্যদেব বলার পর রাজীব প্রতাপ রুডি স্ট্রেংথ পেয়ে গেছে এবং ভোটাভুটি হয়েছে। অমিত শাহ ভোট দিতে যখন এসে হই হই কাণ্ড, সকলে একেবারে আসুন আসুন আইয়ে, পেছনে নাড্ডা ফেকলুর মতন তার পেছন ঢুকেছে, মানে বাড়ির কাজের লোকের মতন। মানে এই তো অবস্থা দলটি। এবং অমিত শাহ গিয়ে শুনেছেন যে মোটামুটি ভাবে কংগ্রেসিরা রাজীব প্রতাপ রুডিকে ভোট দিচ্ছেন, সুতরাং আমাদের জয় সুনিশ্চিত। গভীর রাত্রে কিন্তু ভোট গোনাগুনি হয়েছে, গভীর রাত্রে। এটা রাত্রেই হয় সাধারণত। এবং আপনাদেরকে বলি, রাজীব প্রতাপ রুডি বিরাট ভোটে জিতে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ক্যান্ডিডেট সঞ্জীব বালিয়ানকে হারিয়ে দিয়েছেন, হুইচ ইজ জাস্ট ইম্পসিবল নাওয়াডে। আজকের দিনে অসম্ভব। এরা পরাজিত হয়েছেন কেন জানেন? তার কারণ হচ্ছে গিয়ে বিজেপির একটা বড় অংশের ভোট ক্রস ভোটিং এর মতন করে রাজীব প্রতাপ রুডির দিকে গেছে। যেতেই পারে, রাজীব প্রতাপ রুডিও তো বিজেপির লোক। রাজীব প্রতাপ রুডির দিকে গেছে এবং রাজীব প্রতাপ রুডি জিতে এসছে। পুরো থাবড়া পড়েছে এদের জুটির গালে। হীরক রাজা, এবার কিন্তু মগজাস্ত্রের মেশিনে তোমাদের ঢুকতে হবে। এবং তখন চিন্তায় পড়ে গেছে অমিত শাহ, কারণ অমিত শাহ হচ্ছে গিয়ে ওই যে হীরক রাজের পাশে বসে থাকা যে মন্ত্রী, হ্যাঁ মহারাজ, নোংরা নোংরা করে যে মন্ত্রীটি, ওই 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 চরিত্রে তিনি অবতীর্ণ হচ্ছেন কিনা আপনারা উত্তর দেবেন। কিন্তু অরণ্যদেব থাকাতে, অরণ্যদেব পুরো ফিল্ডে থাকাতে, অরণ্যদেবের ইনস্ট্রাকশনে সমস্ত ক্রস ভোটিং হয়েছে এবং মোদী অমিত শাহর ক্যান্ডিডেট পরাজিত হয়েছে। খবরটা জানতেন কি? এটা কিন্তু একটা মোটামুটি মিনি ভোট হয়ে গেছে, মোদীকে রিমুভ করার একটা মিনি ভোট হয়ে গেল। বলাই বাহুল্য আপনারা জানবেন যে যাকে নিয়ে আমরা নিয়মিত আলোচনা করি, যে নীতিন গডকরি আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীকে পাত্তা দিচ্ছেন না। মিনিস্ট্রিতে থাকলেও তার কোনো ব্যাপারে যাচ্ছেন না। তিনি কাকে ভোট দিতে পারেন আপনারা ধরে নিন। শুধু তিনি যে একা নন, তার সঙ্গে বিরাট একটা বিজেপির গোষ্ঠী আছে, সেটাতে কোনো সন্দেহই নেই। তা নয়তো এই ক্লাবের ভোটে কখনো রাজীব রুডি জেতেন না। ফলে চিন্তায় পড়ে গেছেন নরেন্দ্র মোদীরা। এবার আপনাদের শেষ কথাটা বলি, এই অরণ্যদেব অনেকবার নরেন্দ্র মোদীকে বলেছে পথ ছাড়ো, গদি ছাড়ো, হাঁটো। অরণ্যদেবের কথায় কিন্তু নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন এই কারণে যে তিনি যদি গদি ছাড়েন, কে হবেন প্রধানমন্ত্রী? যদি অমিত শাহ হন তো তিনি বাঁচোয়া, যদি না হয় তাহলে ইডি সিবিআই দিয়ে এই বেটা আদানিকে চেপে ধরবে এবং আদানির পেট থেকে ফস করে যে নামটা বেরিয়ে আসবে সেটা বড় মারাত্মক। সুতরাং অরণ্যদেব যে কখন কাকে কি করবে এটা ধরা যাচ্ছে না।
ফলে অরণ্যদেবের কথা অনুযায়ী নরেন্দ্র মোদীকে কিন্তু বিদায় নিতে হবেই অ্যাজ সাচ। এবার যদি জেদাজেদির জায়গা থাকে, আপনাদেরকে একটা ভেতরের খবর বলছি যে বিহারের আজকে সোমবারের সকালবেলার ঘটনা, যেটা আমি একটা সোর্স থেকে জানতে পেরেছি, যে টোটাল যে ভোটাভুটি হবে সেই ভোটাভুটির একটা ওপিনিয়ন পোল জমা পড়েছে। এরপরে আরো কতগুলো ওপিনিয়ন পোল আসবে। 243টি আসন, যেখানে 37.2% ভোট পাচ্ছে এনডিএ, মানে এক্সিস্টিং এনডিএ, যেটা ক্রমশ কমতে কমতে 37-এ গিয়ে দাঁড়িয়েছে, এবং 38.5% মানে 1% 1.5%-এর মতন ডিফারেন্সে এগিয়ে রয়েছে ইন্ডিয়া। ফলে এরা ভোট পাচ্ছে, এনডিএ মানে মোদি গোষ্ঠী ভোট পাচ্ছে, আসন পাচ্ছে 100 থেকে 110টা ম্যাক্সিমাম। আর রাহুল গান্ধী এবং এদের যাদবদের ভোট, তেজস্বী যাদবদের ভোট গিয়ে দাঁড়াচ্ছে 114 থেকে 125, অর্থাৎ গভর্নমেন্ট করে ফেলছে, এবং প্রায় 14 থেকে 15টা সিট কিংবা তার থেকে কিছু বেশি পেতে পারে জনসুরজ পার্টি। জনসুরজ পার্টি মানে কুমারের দল আর কি। এবং তারা কাকে সাপোর্ট করবে জায়গা থেকে প্রশ্ন যখন উঠেছে, তখন শোনা যাচ্ছে যদি প্রশান্ত কিশোর সত্যি 18% ভোট টানতে পারে, তাহলে নরেন্দ্র মোদীদের ভোট কমে গিয়ে, বিজেপির ভোট কমে গিয়ে 18 থেকে 19টিতে গিয়ে দাঁড়াবে, বিভৎস হারবে। অতএব বিহারের এদিকেও হার, ওদিকেও হার, খেলা শুরু হয়েছে। আজকে লোকসভাটার দিকে নজর রাখবেন আমার অনুষ্ঠানটা দেখার পর। ফলে অরণ্যদেব কিন্তু কিছুতেই নরেন্দ্র মোদীকে বা নরেন্দ্র মোদীর টিমকে বিহারে জিততে দেবে না। নাও দ্য $1 মিলিয়ন কোয়েশ্চেন ইজ দিস, হু ইজ দিস অরণ্যদেব? উত্তরটা দেবেন, উত্তরটা দিন। শেষ করছি। বিকেলবেলা প্রবীর প্লাস, সন্ধ্যেবেলা প্রবীর বিশ্বাস। আমার বিদায় আজকের মতন, আমি আবার ফিরে আসবো। ভালো থাকবেন, নমস্কার, আদাব।